হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মুহিন, পড়াশোনা করছি খুলনা মেডিকেল কলেজে। আজকে আমরা জুওলজির প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অর্থাৎ এনিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, এই অধ্যায়ের প্রথম লেকচারটা নেব। এবং এই লেকচারে আমরা কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করব, এবং এই টপিকগুলো হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি এবং এর প্রকারভেদ, প্রাণীর প্রজাতি বৈচিত্র্য পরিমাপ বা স্পিসিস ডাইভার্সিটি ইন্ডেক্সটা কি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এবং সর্বশেষ বায়োলজিক্যাল হটস্পট, নট আইসিটির হটস্পট, দুটো আলাদা জিনিস। বায়োলজিক্যাল হটস্পট বা হটস্পট সম্পর্কে আমরা কিছুটা আলোচনা। তাহলে দেরি না করে চলো এই লেকচারটা শুরু করা যাক। ওকে, এই লেকচার শুরু করার আগে আমাকে কয়েকটা ইনফরমেশন জানতে হবে, যেটা আমাদের গাজী আজম স্যারের বইয়ে প্রথম পেজেই দেওয়া আছে। লাইক, এখন পর্যন্ত বিজ্ঞানীরা ভাস্কুলার উদ্ভিদ শনাক্ত করেছেন। ভাস্কুলার উদ্ভিদ বিজ্ঞানীরা এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন 2,70,000-এর মতো। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া ভাস্কুলার উদ্ভিদটা কি? ভাস্কুলার উদ্ভিদ হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যাদের ভাস্কুলার বান্ডেল থাকে। ভাস্কুলার বান্ডেলটা কি? ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে যে টিস্যুটা গঠিত হয় সেটাকে আমরা বলতেছি ভাস্কুলার বান্ডেল। তাহলে যে সমস্ত উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল থাকে তাদেরকে বলা হবে ভাস্কুলার উদ্ভিদ। ভাস্কুলার উদ্ভিদের এখন পর্যন্ত শনাক্তকৃত সংখ্যা কত? 2,70,000। ঠিক তেমনি প্রাণী প্রজাতির শনাক্তকৃত সংখ্যাটা জানা লাগবে, যেটা আমাদের ওই বই দেওয়া আছে প্রথম পেজে। সেটা হচ্ছে কত? প্রাণী প্রজাতির শনাক্তকৃত সংখ্যা হচ্ছে প্রায় 15 লাখের। কত? প্রায় 15 লাখের মতো বা অধিক বলা আছে বই, আমরা এটাই বলবো। ঠিক আছে, প্রাণী প্রজাতির শনাক্তকৃত সংখ্যা হচ্ছে প্রায় 15 লাখের অধিক। এখন দেখো, ভাস্কুলার উদ্ভিদের যে সংখ্যাটা দেওয়া হচ্ছে, উদ্ভিদের সমস্ত প্রজাতি মিলে যে বৈচিত্র্য তৈরি করবে সেটাকে আমরা বলবো প্ল্যান্ট ডাইভার্সিটি বা উদ্ভিদ বৈচিত্র্য। উদ্ভিদ বৈচিত্র্য বা প্ল্যান্ট ডাইভার্সিটি বা প্ল্যান্ট ডাইভার্সিটি বা প্ল্যান্ট ডাইভার্সিটি। অন্যদিকে প্রাণী প্রজাতি যে বৈচিত্র্য সৃষ্টি করবে তাদেরকে বলা হবে প্রাণী বৈচিত্র্য। তাদেরকে বলা হবে প্রাণী বৈচিত্র্য। তাদেরকে বলা হবে প্রাণী বৈচিত্র্য। ইংরেজিতে কি বলা হবে? এনিমাল ডাইভার্সিটি। এনিমাল ডাইভার্সিটি। এনিমাল ডাইভার্সিটি। এখন এই প্ল্যান্ট ডাইভার্সিটি এবং এনিমাল ডাইভার্সিটি, এই দুটো মিলে একটা ভিন্ন রকমের ডাইভার্সিটি তৈরি করে। একটা ভিন্ন রকমের ডাইভার্সিটি তৈরি করে, যাকে বলা হয় বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরবর্তীতে একজন বিজ্ঞানী আসেন, যিনি এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা একটু বড় হয়ে যায়, এবং এটা ব্যবহার করাটা একটু সমস্যাপূর্ণ মনে করায় একজন বিজ্ঞানী আসেন এই দুটো শব্দ, অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটির দুটো শব্দ, বায়োলজিক্যাল প্লাস ডাইভার্সিটি, এই দুটো শব্দকে একত্রে যুক্ত করে একটা সিঙ্গেল শব্দ তৈরি করেন, যেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। কি বলা হচ্ছে? বায়োডাইভার্সিটি। কি বলা হচ্ছে? বায়োডাইভার্সিটি। বা বাংলায় যদি বলতে হয় সেটাকে বলবো জীববৈচিত্র্য। কি বলবো? জীববৈচিত্র্য। এখন প্রশ্ন হতে পারে, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, বা কোন বিজ্ঞানী এই শব্দটা প্রবর্তন করেন? মনে রাখবা, এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি রোজেন। ওয়াল্টার জি রোজেন সর্বপ্রথম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটির জনক কে। তাহলে বায়োডাইভার্সিটির জনক কে, এটা আমাকে একটু জানতে হবে। বায়োডাইভার্সিটির জনক যদি বলা হয়, সেক্ষেত্রে অল্টার জি রোজেন হবে না। বায়োডাইভার্সিটি এর জনক হচ্ছেন এডওয়ার্ড অসবর্ন উইলসন। ঠিক আছে, সো বায়োডাইভার্সিটি শব্দটা সর্বপ্রথম ওয়াল্টার জি রোজেন ব্যবহার করলেও বায়োডাইভার্সিটি এর জনকটা হচ্ছেন এডওয়ার্ড অসবর্ন উইলসন। আমাকে এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। এটা যে কোনো এমসিকিউ এক্সাম যেখানে যদি থাকে, এক্সামিনাররা যদি কঠিন করতে চান, সেক্ষেত্রে এই প্রশ্নটা এভাবে দিতে পারে।
যদি বলা হয়ে থাকে বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার বা প্রবর্তন করেন কে, সেক্ষেত্রে উত্তরটা হবে ওয়াল্টার জি রোজেন। যদি বলা হয় বায়োডাইভার্সিটি এর জনক কে, সেই ক্ষেত্রে এটা ওকে বলতে হবে এডওয়ার্ড অসবর্ন উইলসন। ওকে, ওকে, আমরা এখন যাব প্রাণী বৈচিত্র্য কি। এটা হচ্ছে কি আমাদের জুওলজির প্রথম অধ্যায়ের প্রথম টপিক, যেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি। প্রথমে আমরা সংজ্ঞাটা মনে রাখতে হবে, এটা সিকিউ এ 1 মার্কের জন্য আসতে পারে। সেটা কি? প্রাণীর সকল বা সমস্ত জলচর, স্থলচর ও খেচর। খেচর মানে কি? যারা আকাশে ওড়ে তাদেরকে খেচর বলা হয়। তাহলে জলচর, স্থলচর এবং খেচর প্রাণীর মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য দেখা যায় বলে। এখন এই প্রাণী বৈচিত্র্যের মধ্যে যে ভিন্নতা, এই দেখো প্রাণী বৈচিত্র্যের যে ভিন্নতার কথা বলা হয়েছে, এই ভিন্নতা কয় রকমের হতে পারে? 3 রকমের হতে পারে। একটা হচ্ছে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতাত্ত্বিক। তাহলে প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি কাকে বলা হয়? পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক ভিন্নতা দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি। সিকিউ 1 মার্ক। ওকে, এখন আসো প্রকারভেদ। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বা প্রাণী বৈচিত্র্য যাই বলি না কেন, তার প্রকারভেদ যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে ভাগ করা হয়। একে হচ্ছে জিনগত, সরি, একে হচ্ছে জিনগত বা জেনেটিক ডাইভার্সিটি, বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ইংরেজিতে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যকে বলা হয় ইন্ট্রা স্পেসিফিক ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। দুয়ে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি বা আন্ত। দেখো খেয়াল করে দেখো, আন্ত বলছে, অন্ত না। ঠিক আছে, এই দেখো, জিনগত বৈচিত্র্যের অপর নাম হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আর প্রজাতিগত বৈচিত্র্যের আরেকটার নাম হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, প্রজাতিক বৈচিত্র্য ইংরেজিতে কি বলবো? ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। এবং 3 নম্বরে যদি যায়, সেটা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল, ইংরেজিতে বলা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো প্রকারভেদ কয় রকমের? প্রকারভেদ 3 ধরনের হচ্ছে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। জিনগত কি বলা হবে ইংরেজিতে? জেনেটিক ডাইভার্সিটি। এটার আরেকটা নাম কি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আরেকটা নাম কি? ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। 2 নম্বরে যদি যাই, প্রজাতিগত বৈচিত্র্য, এর ইংরেজি নাম কি? স্পিসিস ডাইভার্সিটি। আর কোন নাম আছে? হ্যাঁ, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আমি আবারও বলছি, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এই আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের ইংরেজি নামটা কি হবে? ইন্টার ইন্ট্রা না, ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। পরবর্তীতে যেটা যাবে সেটা লাস্টে 3 নম্বরে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যেটার আরেকটা নাম ইকোলজিক্যাল ডাইভার্সিটি। সহজে যদি মনে রাখতে চাই সেক্ষেত্রে এটা এইভাবে মনে রাখতে পারে, এই পাবজি দিয়ে যদি মনে রাখি, পতে হচ্ছে প্রজাতিগত, পতে হচ্ছে বাস্তুতান্ত্রিক এবং জতে জিনগত। ওকে, যদি আমরা পাবজি দিয়ে মনে রাখতে চাই এভাবে মনে রাখতে পারি, ছন্দ দিয়েও আমরা এভাবে মনে রাখতে পারি। যদিও এটা মনে রাখা খুব একটা কঠিন কিছু না। জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। কি কি? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। ওকে, এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এখন জিনগত বৈচিত্র্য কাকে বলা হয়? জিনগত বৈচিত্র্য কি এটা জানার আগে আমার প্রথমে জানতে হবে জিনগত বৈচিত্র্যটা কাদের মধ্যে দেখা যায়।
ওকে, সত্য একটাই, জিনগত বৈচিত্র্য যদি হতে হয় সেক্ষেত্রে প্রজাতি এক হতে হবে। কি? জিনগত বৈচিত্র্য যদি বলতে হয় সেক্ষেত্রে প্রজাতি এক হতে হবে। প্রজাতি কি? হোমো সাপিয়েন্স, আমরা কি মানুষ, হোমো সাপিয়েন্স, তাই না? হোমো সাপিয়েন্স, একটা হোমো সাপিয়েন্স বা একটা মানুষ থেকে আর একটা মানুষ, ঠিক আছে? তোমার নাম রহিম, তোমার ভাইয়ের নাম করিম, এই করিম আর রহিমের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তোমার আব্বু আম্মু তুমি, তিনটা মানুষ, হোমো সাপিয়েন্স, প্রজাতি কিন্তু এক, তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। বিড়াল, একটা বিড়াল, একটা সাদা বিড়াল, একটা কালো বিড়াল, তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। প্যান্থেরা টিগ্রিস, একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এই দুটোর মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য যদি হতে হয় সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে প্রজাতি সবসময় একই হবে। যেহেতু প্রজাতি এক, ক্রোমোজোম সংখ্যাও এক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে জিনগত বৈচিত্র্য কি বা জেনেটিক ডাইভার্সিটি কাকে বলা হয়? নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত উপাদানের বৈষম্যের মাত্রা দেখা যায় তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য কাকে বলে, এটা সিকিউতে 1 মার্কের জন্য আসতে পারে। সিকিউ 1 মার্কের জন্য আসতে পারে। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে জিনগত বৈচিত্র্য কি? এখন প্রশ্ন হচ্ছে এই জিনগত বৈচিত্র্যটা কেন দেখা যায়? এক, জিনগত বৈচিত্র্য, এখানে একটা শব্দ আছে জিনগত, তার মানে জিন। এই জিন মানে কি, জিন বলতে কি বুঝো? আমরা এখানে এটা নিয়ে একটু বেসিক আলোচনা করব। ওকে, সো জিনগত বৈচিত্র্য যদি বলতে হয় আগে আমাকে জানতে হবে ডিএনএ জিনিসটা কি। হোয়াট ইজ ডিএনএ? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ইটস এ নিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি তাই না? যদি এক অধ্যায় আগের থেকে পড়ে থাকি সেই ক্ষেত্রে আমরা জানি ডিএনএ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা একটা নিউক্লিক অ্যাসিড যেটা নিউক্লিয়াসে থাকে, তাই তো? এটা আমরা জানি। সো আমরা ডিএনএ টা আঁকাই। উপকলার দিকে, এটা আমার একটা ডিএনএ হয়ে গেল। ওকে, এটা কি হয়ে গেল আমার? একটা ডিএনএ হয়ে গেল। কি হয়ে গেল? ইটস পুরোটা একটা ডিএনএ। কি? এই পুরোটা একটা ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে যদি যাই, জিন কোথায় থাকে? জিন অবশ্যই ডিএনএ এর ভিতরে থাকে। সত্য নাম্বার 1, জিন কি? জিন অবশ্যই ডিএনএ এর ভিতরে থাকবে। 2, ডিএনএ এর কোন অংশটাকে আমরা জিন বলবো? ওকে, ধরলাম ডিএনএ এই অংশটুকু, যে লাল চিহ্ন করা যে অংশটুকু আমরা দেখতেছি, এই অংশটুকু হচ্ছে জিন। তাহলে জিনের কখন বলবো ডিএনএ এই অংশটাকে জিন কেন বলবো? ডিএনএ এই অংশটুকু প্রোটিন তৈরির সময় অংশগ্রহণ করে। তাহলে জিন জিনিসটা কি? জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ যেটি সরাসরি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। জিন কি? জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ যা সরাসরি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে জিন। তাহলে জিন কাকে বলা হয়? জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ যা প্রোটিন তৈরিতে অংশ নেয়, অংশ নেয়। তাহলে ডিএনএ এর একটি অংশ যা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তাকে আমরা কি বলবো? জিন বলবো। তাহলে জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্যের জন্য দায়ী যদি বলা হয় সেটা অবশ্যই জিন। এখন এই জিনের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার আছে যার জন্য জিনগত বৈচিত্র্যটা মেইনলি দেখা যায়। যদি বলা হয় প্রকৃত কারণ কি, বা যদি কখনো কখনো এমসিকিউ পরীক্ষায় অপশনে দেয়া থাকে জিনগত বৈচিত্র্যের জন্য দায়ী কি, বা জিনগত বা জেনেটিক ডাইভার্সিটি হওয়ার জন্য নিচের কোনটি দায়ী, সেখানে যদি জিন থাকে তাহলে অ্যান্সারটা জিন হবে। কিন্তু জিনের সাথে সাথে যদি আরেকটা অপশন যদি থাকে অ্যালিল, সেই ক্ষেত্রে অ্যালিল দেখানোটাই সবচেয়ে ভালো। কজ অ্যালিল হচ্ছে আমাদের আহ, বৈশিষ্ট্য বা বৈচিত্র্য তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বেশি প্রয়োজন। এটা আলিম স্যারের বইয়ে দেয়া রয়েছে যে জিনগত বৈচিত্র্যের কারণ হচ্ছে কি? অ্যালিল। ওকে, জিনগত বৈচিত্র্যের কারণ কি? অ্যালিল। আমি এই অংশটা আমি আরেকবার একটু এঁকে তোমাদের বোঝাচ্ছি যে অ্যালিল জিনিসটা আসলে কি। অ্যালিল জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমার সেই
ডিএনএ, এটি হচ্ছে আমার সেই ডিএনএ। ডিএনএ যে এই লাল চিহ্ন করা অংশটুকু আছে সেটা হচ্ছে জিন। এই জিনের মধ্যে আছে হলো আমার অ্যালিল। এই জিনটা ধরলাম, এই জিন যেটা রয়েছে এই জিন হচ্ছে আমার চোখের রং বা আই কালার নিয়ন্ত্রণ করে। আই কালার বা চোখের রং নিয়ন্ত্রণ করে জিন হচ্ছে এইটা। এবং এই জিনের মধ্যে যে অ্যালিল রয়েছে, ঠিক আছে, অ্যালিল রয়েছে সেইগুলোই হচ্ছে কি আমার চোখের রং তৈরির জন্য মূলত দায়ী। এখন কি কি অ্যালিল থাকতে হবে? এক, অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। অ্যালিল সবসময় জোড়া হিসেবে থাকবে। অ্যালিল সবসময় জোড়া হিসেবে থাকবে। ধরলাম তোমার চোখের রঙের জন্য দায়ী জিন যেটা আছে সেটার অ্যালিল হচ্ছে, তোমার চোখের রং কালো, আমার চোখের রং কালো, আইরিশ। চোখের রং না, বলতে গেলে আইরিশ। আইরিশটা হচ্ছে কি চোখের রংটা নিয়ন্ত্রণ করতেছে, তাই না? আমরা যে কালারটা দেখি চোখে সেটা হচ্ছে আইরিশ। এই আইরিশের রং কালো আমার, এর জন্য দায়ী অ্যালিলটা হচ্ছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, যার মানে হচ্ছে কালো। ঠিক তেমনি তোমার ভাই বা তোমার ছোট বোন বা তোমার ছোট ভাই যদি থাকে, বা তোমার আব্বু আম্মুর যে কেউ, তাদের চোখের রং কালো, তার জন্য দায়ী জিন দেখা গেল ক্যাপিটাল বি স্মল বি, এটাও কালো। যদি এমন হয় অ্যালিল জোড়া হিসেবে আছে হচ্ছে কি স্মল বি, তার মানে হচ্ছে কি এটা নীল হয়ে গেল। স্মল বি যদি থাকে সেক্ষেত্রে ধরে নেবো তোমার চোখের রংটা হবে নীল। আমার এইখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। এইগুলো হচ্ছে অ্যালিল, এইগুলো হচ্ছে অ্যালিল। অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। তোমার চোখের রং নিয়ন্ত্রণ করে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এটা একটা অ্যালিল। অ্যালিলটা কোথায় থাকবে? জিনে থাকবে। জিন কোথায় থাকবে? ডিএনএ তে থাকবে। এবং এই অ্যালিল জোড়ায় জোড়ায় যখন রয়েছে, যদি ক্যাপিটাল বি হিসেবে থাকে সেটা কালো, ক্যাপিটাল বি স্মল বি হিসেবেও যদি থাকে সেটা কালো, কিন্তু স্মল বি হিসেবে যদি থাকে সেক্ষেত্রে তোমার চোখের রং নীল হয়ে যাবে। ঠিক তেমনি ইউরোপিয়ানদের ক্ষেত্রে যদি যায়, তাদের চোখের রং ধূসর হয়, বাদামি হয়। ধরলাম আমি একজন ইউরোপিয়ান, তার চোখের রং ধূসর, এবং তার জন্য যে অ্যালিলটা রয়েছে সেটা হচ্ছে কি ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি। ঠিক তেমনি আরেকজন ধূসর চোখের অধিকারী আসলো, কিন্তু তার অ্যালিলটা হচ্ছে ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল জি স্মল জি। এবং আরেকজন ইউরোপিয়ান আসলো যার চোখের রং বাদামি, তার জন্য দায়ী অ্যালিল হচ্ছে স্মল জি। তাহলে এই কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে, যে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটির জন্য দায়ী কি। অপশন যদি জিন দিয়া থাকে জিন দাগাবা, যদি অ্যালিল থাকে সেক্ষেত্রে আলিম স্যারের বই অনুসারে লেখা আছে দুটো কারণ জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য দেখা যায়, তার মধ্যে হচ্ছে অ্যালিং, আর 2 নম্বর হচ্ছে মিউটেশন। ওকে, মিউটেশন কি? পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য সিকোয়েন্স অফ ডিএনএ, মানে এটা পুরো স্থায়ী পরিবর্তন। ডিএনএ যে সিকোয়েন্স আছে তার স্থায়ী পরিবর্তনের ফলে ডিএনএ যে পরিবর্তন বা জিনের যে পরিবর্তনটা হয় সেটাকে বলা হচ্ছে ডিএনএ মিউটেশন। ওকে, তাহলে অ্যালিল কিভাবে থাকবে? একটা সিঙ্গেল হিসেবে থাকবে নাকি জোড়া হিসেবে থাকবে? হ্যাঁ, অ্যালিল সবসময় জোড়া হিসেবে থাকবে। এটা এখানে লেখা আছে, অ্যালিল সবসময় জোড়া হিসেবে থাকবে। এখন কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে, যে অ্যালিলটা তৈরি হয় কিসের জন্য? মিউটেশনের জন্য। ঠিক আছে, তাহলে আমি এই অপশনগুলো লিখে দিই। অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। লাইক ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি স্মল জি, স্মল জি স্মল জি। ওকে, এবং অ্যালিলটা কিসের জন্য হয়? মিউটেশনের জন্য হয়। মিউটেশনের জন্য অ্যালিল হয়। মিউটেশনের জন্য নতুন অ্যালিল তৈরি হয়। মিউটেশনের জন্য নতুন অ্যালিল তৈরি হয়। সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে। জেনেটিক ডাইভার্সিটিটা কাকে বলে? জেনেটিক ডাইভার্সিটির জন্য দায়ী কি? জিন। জিনের চেয়ে যদি ছোট একক যেতে হয় সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল কিসের জন্য তৈরি হয়? মিউটেশনের জন্য তৈরি হয়। অ্যালিল কি হিসেবে থাকে? অ্যালিল সবসময় জোড়া হিসেবে থাকে। ওকে, এই কয়টা ইনফরমেশন মনে রাখতে হবে। আর কিছু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি
জিডি দিয়ে লিখলাম, জি তে জেনেটিক, ডি তে ডাইভার্সিটি, তোমরা পূর্ণ লিখে দিলে। জেনেটিক ডাইভার্সিটি যত বেশি হবে ততই প্রকরণ বা জাত তৈরি হবে। যত প্রকরণ বা জাত তৈরি হবে তার সার্ভাইভাল রেট বা বিলুপ্তির হার, সার্ভাইভাল রেট বাড়বে কিন্তু বিলুপ্তির হার কমবে। ঠিক তেমনি জেনেটিক ডাইভার্সিটি যত কম হবে প্রকরণ তত কম হবে, সার্ভাইভাল রেট তত কম হবে, অর্থাৎ বিলুপ্তির হার বাড়বে। Okay? এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে যে জেনেটিক ডাইভার্সিটি, মানুষের কথাই ধরো, মানুষের জেনেটিক ডাইভার্সিটি সবচেয়ে বেশি। মানুষের জেনেটিক ডাইভার্সিটি সবচেয়ে বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু একই রকম কখনোই দেখতে হয় না, তারা কিন্তু আলাদা আলাদা দেখতে হয়। তার মানে তাদের জাত, ভ্যারাইটি বা প্রকরণ তৈরি হচ্ছে, এবং এটা অনেক বেশি। যেহেতু প্রকরণের সংখ্যা অনেক বেশি, সেই কারণে এদের সার্ভাইভাল রেট সবচেয়ে বেশি, মানুষের সার্ভাইভাল রেট সবচেয়ে বেশি। সার্ভাইভাল রেট যখন সবচেয়ে বেশি হবে তাদের বিলুপ্তির হার তত কম হবে। ওকে, ঠিক তেমনি জেনেটিক ডাইভার্সিটি যত কম হবে প্রকরণ তত কম হবে বা ভ্যারাইটি তত কম হবে, এবং ভ্যারাইটি যদি কম হয় সার্ভাইভাল রেট কমে যাবে, অর্থাৎ বিলুপ্তির হার বাড়বে। এই দুটো ইনফরমেশন একটু মনে রাখতে হবে। ওকে, এখন আমরা যে মানুষের কথাটা বললাম যে মানুষের ক্ষেত্রে বিলুপ্তির হার সবচেয়ে কম, এবং মানুষের ক্ষেত্রে প্রকরণ কি কি বলা হয়। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে যে মানুষের ক্ষেত্রে প্রকরণ, মানুষের ক্ষেত্রে প্রকরণকে বলা হবে রেইস। কি বলা হবে? রেইস বা রেইস। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে প্রকরণকে বলা হবে রেস। কাদের ক্ষেত্রে? হোমো সাপিয়েন্সদের ক্ষেত্রে। হোমো সাপিয়েন্সদের ক্ষেত্রে প্রকরণ বা ভ্যারাইটিকে সাধারণত জাত বলা হয় না, বরং বলা হয় রেস। এখন রেস কয়টা আছে হিউম্যান বা হোমো সাপিয়েন্সদের ক্ষেত্রে? তিনটা রেস আছে। কি কি? একটা হচ্ছে মঙ্গলয়েড। মঙ্গলয়েড, বাংলাদেশের মানুষরা এই জাতের মধ্যে পড়ে বা রেসের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে কি ককাসয়েড। ককাসয়েড, ককাসয়েড, ককাসয়েড ইউরোপীয় ইউনিয়ন দেশভুক্ত এবং আমেরিকানদের মধ্যে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে কি ককাসয়েড। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে নিগ্রয়েড। নিগ্রয়েড, যেটা দেখা যাবে আফ্রিকানদের মধ্যে বা আফ্রিকায় এটা সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে হোমো সাপিয়েন্স বা মানুষদের ক্ষেত্রে যদি বলা হয় ভ্যারাইটি বা জাত বা রেস কয়টি, উত্তর হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। কয়টি? তিনটি। কি কি আছে? একটা হচ্ছে মঙ্গলয়েড, যেটা বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে দেখা যাবে। আরেকটা 2 নম্বরে হচ্ছে ককাসয়েড, যেটা দেখা যাবে ইউরোপিয়ান ইউনিয়নদের ক্ষেত্রে দেখা যাবে। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নিগ্রয়েড, যেটা আফ্রিকার মানুষদের ক্ষেত্রে দেখা যাবে। ওকে, তাহলে হিউম্যান রেস বা হোমোসাপিয়েন্স রেস কয়টা, এটা জেনে গেলাম। পরবর্তী টপিকে আমরা যাই। পরবর্তী টপিকের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলা হয়? প্রথমে এটাও জানতে হবে সিকিউ 1 মার্কের জন্য, যে প্রজাতিগত বৈচিত্র্য হলো ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বিদ্যমান বৈচিত্র্য। খেয়াল করো, এখানে বলাই আছে ডেফিনিশনে যে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বলবো হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। তার মানে এখানে প্রজাতি বা স্পিসিস প্রত্যেকটা আলাদা হবে। তার মানে তুমি মানুষ হোমো সাপিয়েন্স, আর ওইখানে একটা বাঘ প্যান্থেরা টিগ্রিস দাঁড়িয়ে রয়েছে, এই দুইটা প্রাণীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যাবে সেটাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য, কারণ দুটো প্রাণীর প্রজাতি আলাদা। তুমি হচ্ছে হোমো সাপিয়েন্স আর বাঘটা হচ্ছে প্যান্থেরা টিগ্রিস, দুটোর প্রজাতি আলাদা। ওকে, এখন এখানে কয়েকটা ইনফরমেশন আমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল, প্রথম সত্য হচ্ছে যে প্রজাতিগত বৈচিত্র্য হতে হলে ভিন্ন প্রজাতির হতে হবে। ভিন্ন প্রজাতির হতে হবে, প্রাণীদের ভিন্ন প্রজাতির হতে হবে। 2 নম্বরে যদি যাই, কখনোই এটা প্রজাতির নাম এক হবে না। ওকে, মানে প্রজাতি ভিন্ন হবে। 2 নম্বরে যদি যাই, আমরা জানি বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে 2 রকমের হতে হবে, দ্বিপদ আর ত্রিপদ নামকরণ।
এখন বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় গণ অংশ, এবং শেষের অংশটাকে বলা হয় প্রজাতি অংশ। গণ এবং প্রজাতি। যেমন বৈজ্ঞানিক একটা নাম যদি বলা হয় বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, যেমন প্যান্থেরা, প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। ওকে, তারপরে আছে প্যান্থেরা টিগ্রিস। একটা জিনিস খেয়াল করো, প্যান্থেরা টিগ্রিস, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেটা আছি হোমোসাপিয়েন্স, হোমোসাপিয়েন্স, হোমোসাপিয়েন্স। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রজাতি ও নাম হচ্ছে এইটা, আর গণ নাম হচ্ছে এইটা। প্রথম দুইটার ক্ষেত্রে খেয়াল করো, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো ক্ষেত্রে দেখো যে প্রজাতির নাম আলাদা, কিন্তু গণ নাম একই। তার মানে প্রজাতিগত বৈচিত্র্য যদি হতে হয়, তোমাকে কোনটা আলাদা হতে হবে? প্রজাতিগত নাম নাকি গণনাম? প্রজাতিগত নাম। প্রজাতিগত নাম দুটোর ক্ষেত্রে আলাদা আছে। হ্যাঁ, গণনাম এক হতে পারে, গণনাম এক হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। আমার সমস্যা হবে কোথায়, প্রজাতি নাম এক আছে নাকি আলাদা আছে। প্রজাতি নাম আলাদা তার মানে প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি নাম এক তার মানে জিনগত বৈচিত্র্য। ওকে, এখন দেখো প্যান্থেরা টিগ্রিসের কথা বলা হয়েছে, প্যান্থেরা টিগ্রিসের ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রে এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48, ক্রোমোজোম সংখ্যা। ঠিক তেমনি প্যান্থেরা লিওসের ক্ষেত্রে যদি যাই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 38, কিন্তু মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। তার মানে প্রজাতিগত বৈচিত্র্যের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা একই হতে পারে, ভিন্ন হতে পারে। যেমন প্যান্থেরা লিও এবং প্যান্থেরা টিগ্রিস দুটোর ক্ষেত্রে যদি যাই 38 করে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, কিন্তু মানুষের ক্ষেত্রে কত, 46। প্যান্থেরা টিগ্রিস এবং প্যান্থেরা লিও দুটোর প্রজাতির নাম আলাদা, গণনাম এক। প্রজাতি নাম যেহেতু আলাদা তার মানে এদের মধ্যে যেটা দেখা যাবে প্রজাতিগত বৈচিত্র্য, এবং এদের ক্রোমোজোম সংখ্যা এক হয়েছে তার মানে এই না যে সেটা জিনগত বৈচিত্র্য হবে, এটা প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক তেমনি প্যান্থেরা টিগ্রিস বা রয়্যাল বেঙ্গল টাইগার এবং হোমো সাপিয়েন্স এর কথা যদি বলা হয়, দুটোর ক্ষেত্রে কোন ধরনের বৈচিত্র্য দেখা যাবে, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ক্রোমোজোম সংখ্যা হ্যাঁ আলাদা, তার মানে প্রজাতিগত বৈচিত্র্যের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একও হতে পারে, ভিন্নও হতে পারে, একই হতে পারে, ভিন্নও হতে পারে। জাস্ট এই অংশটুকু একটু মনে রেখো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্রজাতিগত বৈচিত্র্যের আরেকটা নাম কি, স্পেসিস ডাইভার্সিটি। আরেকটা নাম কি, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। নট অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ওকে, ইংরেজিতে বলা হবে ইন্টার স্পেসিফিক, স্পেসিফিক ডাইভার্সিটি। ওকে, ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। ওকে, এবার আমরা আমরা পরের যে টপিকটা আছে এই পরের টপিকের মধ্যে যদি যাই, পরের টপিকটা হচ্ছে 3 নাম্বার যে জীববৈচিত্র্যের যে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, 3 নাম্বার। 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মনে হয় একটু লেখা আছে স্লাইডে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ক্ষেত্রে যদি যাই ইংরেজি নাম কি হবে, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এখন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কাকে বলে এটা একটু জানতে হবে, এটা সিকিউ, সিকিউ 1 মার্ক, সিকিউ 1 মার্কের জন্য আসতে পারে। ওকে, তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কাকে বলা হয়, বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলে। ওকে, ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলে। এখন ইকোলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে আমার তেমন কিছু জানার দরকার নেই, আমার খালি একটু উদাহরণটা জানা রাখতে হবে। উদাহরণগুলো একটু লাগবে, উদাহরণের মধ্যে একটাই বলবো আমি, তুন্দ্রা অঞ্চল এর ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রে মনে রাখতে হবে শ্বেত ভল্লুক। যদি বনভূমি অঞ্চল হয়, যদি বনভূমির অঞ্চল হয় সেক্ষেত্রে দেখা যাবে কালো ভাল্লুক, শ্বেত ভাল্লুক, কালো ভাল্লুক। ওকে, যদি বলা হয় তুন্দ্রা অঞ্চলে কোনটা দেখা যাবে, যে বা শীত বরফ পড়ে যেসব এরিয়ায়, মেরুর দেশ, তাই না, মেরুর দেশ যেগুলো আছে আটলান্টিক, ঠিক আছে, আটলান্টিকে যদি যাই সেখানে যে ভাল্লুকটা দেখো সেটা শ্বেত ভাল্লুক বা পোলার বিয়ার বলা হয় ইংরেজিতে। বনভূমির ক্ষেত্রে যদি যাই বনভূমিতে আমরা কালো ভাল্লুক দেখতে পাবো বা কালো ভাল্লুক দেখতে পাবো। ওকে,
এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এখন প্রাণীর প্রজাতি বৈচিত্র্য সূচক পরিমাপ কিভাবে করা হয়? প্রাণীর প্রজাতি বৈচিত্র্য পরিমাপটা করা হয় বা স্পেসিফিক ডাইভার্সিটি ইন্ডেক্স বলা হয়, এটাকে ইংরেজিতে বলা হয় কি স্পেসিস ডাইভার্সিটি ইন্ডেক্স। তাহলে প্রাণীর প্রজাতি বৈচিত্র্য পরিমাপ, যাকে ইংরেজিতে বলা হয় স্পেসিস ডাইভার্সিটি ইন্ডেক্স। এবং এই স্পেসিস ডাইভার্সিটি ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো সূচক বা ইন্ডেক্স রয়েছে, তবে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটিতে সবচেয়ে বেশি যে সূচকটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্স। কি বলা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্স। সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্স, যেটাকে সংক্ষেপে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়। এখন এর সূত্র আছে, এটুকু খালি মনে রাখতে হবে যে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু সামেশন অফ স্মল এন বাই ক্যাপিটাল এন তার হোল স্কয়ার। ওকে, এখানে স্মল এল মানে হচ্ছে কি নির্দিষ্ট প্রাণীর প্রজাতি সংখ্যা, ক্যাপিটাল এন মানে হচ্ছে কি সকল প্রাণীর প্রজাতি সংখ্যা, ক্যাপিটাল ডি মানে হচ্ছে প্রাণী বৈচিত্র্যের মান। এই ক্যাপিটাল ডি এর মান সব সময় 0 থেকে 1 এর মধ্যে হয়। যদি 0 হয় তার মানে এই মানটা হবে সর্বনিম্ন, তার মানে ওইখানে কোনো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের কোনো অস্তিত্বই নেই। আর যদি এটা 1 হয় তার মানে এটা সর্বোচ্চ, তার মানে ওইখানে হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সর্বাধিক পরিমাণে রয়েছে। ওকে, এখন ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির মান বা ডাইভার্সিটির মান বা সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্সের মান যত বেশি হবে প্রাণী বৈচিত্র্য তত বেশি হবে, এটা আমি আগেই বলেছি, এটা লিখে রাখো। ঠিক তেমনি যত কম হবে ডি এর মান প্রাণী বৈচিত্র্য তত কম হবে। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এখানে জীববৈচিত্র্য সরি জীববৈচিত্র্যের মান জীববৈচিত্র্যের মাত্রা বা মান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের মান কোথায় দেখা যাবে? সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের মান দেখা যাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। ওকে, এটা বইয়ে লেখা আছে, এটা একটু জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাণীর প্রজাতি বৈচিত্র্য পরিমাপ, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি ইন্ডেক্স। এর মধ্যে অনেকগুলো সূচক রয়েছে, তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত সূচকটি হচ্ছে সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্স। সিম্পসন্স ডাইভার্সিটি ইন্ডেক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল ডি দিয়ে যেটা প্রকাশ করা হচ্ছে সেটা সূত্রটা কি? ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু সামেশন অফ স্মল এন বাই ক্যাপিটাল এন তার হোল স্কয়ার। এই ডি এর মান বা সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স এর মান কত হতে পারে? 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। 0 যখন হবে তার মানে জীববৈচিত্র্যের মান সর্বনিম্ন, 1 যখন হবে তার মানে জীববৈচিত্র্যের মান সর্বাধিক। ওকে, এই কয়টা জিনিস ইনফরমেশন আমাকে জানতে হবে। এবং ফাইনালি লাস্ট টপিক, এই লেকচারের লাস্ট টপিক, সেটা হচ্ছে হটস্পট। সেটি হচ্ছে হটস্পট। এই হটস্পট আইসিটির হটস্পট না, যে আমি ইন্টারনেট শেয়ারিং করতেছি সেটাকে আমরা হটস্পট বলতেছি, নো, এটা এই হটস্পট না, এটা হচ্ছে বায়োলজিক্যাল হটস্পট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার বায়োলজিক্যাল হটস্পট। তাহলে এই হটস্পট কাকে বলা হয়? হটস্পট হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চল তাকে বলা হবে হটস্পট। কাকে বলবো? সমৃদ্ধ অঞ্চলকে হটস্পট হটস্পট বলে। তাহলে পৃথিবীর যে
জীববৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চল রয়েছে তাকে হটস্পট বলে। ওকে, এখন হটস্পটের ক্ষেত্রে যদি যাই, হটস্পটে প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। কোন প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক? প্রজাতিগত বৈচিত্র্য। তোমাকে যদি বলা হয় হটস্পটে কোন বৈচিত্র্য সর্বাধিক বা কোন জীববৈচিত্র্য সর্বাধিক, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। হটস্পটের সংখ্যা জানা লাগবে। হটস্পট পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 25টি। হটস্পটের সংখ্যা পৃথিবীতে হচ্ছে 25টি। আর বাংলাদেশ যদি বলা হয় কোন হটস্পটের অন্তর্ভুক্ত, বাংলাদেশ হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। তাহলে এটা আমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে হটস্পট। এটা সম্পর্কে আমাদের আলোচনা করা হয়ে গেল। এগুলোই মেইনলি এই টপিকগুলো থেকে জানা লাগে। আশা করি এই লেকচারটা তোমাদের কাজে দেবে। যদি কাজে লেগে থাকে, প্লিজ সাপোর্ট আস। অ্যাটলাস বায়োলজি স্কুল এটি নতুন করে শুরু হয়েছে, এটা আগে কখনোই ছিল না। সো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করো। আর এতক্ষণ যারা লেকচার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ অল।